আমি রাসেল আহমেদ, আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। আপনাদের সাথে আমরা আলোচনা করি সমসাময়িক রাজনৈতিক বিষয়গুলো নিয়ে এবং আজকেও আলোচনা করতে চাই সে বিষয়গুলো। সেই ক্ষেত্রে বিশেষ গুরুত্ব থাকবে জাতিসংঘ সফর নিয়ে এবং আজকে বাংলাদেশ উপদেষ্টার সাথে ডক্টর ইউনূসের সাথে জো বাইডেনের যে বৈঠক হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে অতিথি হিসাবে যারা উপস্থিত রয়েছেন তাদের সাথে শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই। ডান দিক থেকে রয়েছেন ডক্টর শাহাব ইনাম খান, অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত আজকের আলোচনায়। এবং রয়েছেন জনাব মাসুদ করিম, প্রধান প্রতিবেদক, দৈনিক যুগান্তর। আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত হবেন। এবং রয়েছেন যুক্তরাষ্ট্র থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আবদুল্লাহ তুহিন, যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি। তিনিও আমাদের সাথে যুক্ত হবেন বলে আশা করছি। এবং যার আরেকজন অতিথির কথা বলছিলাম, জনাব রাশেদ আহমেদ চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত, তিনিও আমাদের সাথে যুক্ত হবেন বলে আমরা আশা করছি। আমরা একটু আজকে স্টুডিও থেকে আলোচনা করি। আমরা জনাব আবদুল্লাহ তুহিন, তাকে পেলে আমরা তার কাছ থেকেও জানতে চাইব বৈঠকের বিষয়। কিছুক্ষণ আগেই যেহেতু বৈঠকটি শেষ হয়েছে, একটু স্টুডিওতে থেকে এখন এই মুহূর্তে শুরু করছি। রয়েছেন জনাব মাসুদ করিম, একটু আপনার কাছ থেকে জানতে চাইছি যে বৈঠকটি হলো এখন পর্যন্ত আমরা যেটি দেখলাম, আসলে পারস্পরিক সমর্থনের একটি বিষয়, সহযোগিতার আশ্বাস তো দিলেনই। যেটি দেখা গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের যে সংস্কার কর্মসূচি সেই জায়গায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন বা এক ধরনের সমর্থন চেয়েছেন। শিক্ষার্থীদের যে অবদান ছিল সেটিকেও আলোচনায় গুরুত্ব দেওয়া হয়েছে। একটু আপনার কাছ থেকে জানতে চাইছি। ধন্যবাদ। এটা হলো একটা রেয়ার অপরচুনিটি প্রফেসর ইউনূসের সঙ্গে যে নিউ ইয়র্কের সাইডলাইনে যে বৈঠক। কারণ হলো যে এখানে আমেরিকান প্রেসিডেন্ট, এটা কিন্তু আমেরিকার আয়োজন নয়, পুরো অনুষ্ঠানটা আয়োজন হলো ইউনাইটেড নেশনসের, জাতিসংঘের সাধারণ পরিষদের যে অধিবেশন। তো এটা আমেরিকার মাটিতে হচ্ছে বলেই আমেরিকার প্রেসিডেন্ট করতে হোস্ট, এবং সে কারণে এটা ডিবেট যেহেতু 24 তারিখ শুরু হয়েছে সাধারণ পরিষদের সাধারণ আলোচনা, সেইখানে এই আমেরিকার প্রেসিডেন্ট সাধারণত ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কে খুব কম সময়ের জন্য আসেন। সকালবেলা আইসা এখানে উনি ভাষণ দেন এবং অপরাহ্নে এখানে একটা রিসেপশনের আয়োজন করে যারা মানে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান বা ডেলিগেশন চিফ আসেন তাদের সবাই এখানে অংশগ্রহণ করে। এটা কমন। কিন্তু কমনের বাইরে কোনো সরকার বা রাষ্ট্রপ্রধানের সঙ্গে এগুলি খুব কম হয় যে মানে দ্বিপক্ষীয় আলোচনা। বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের কোনো সরকার রাষ্ট্রপ্রধানের সঙ্গে এটা প্রথমবারের মতো। তো সেই দিক থেকে আমি বলবো এটা রেয়ার অনার, বিরাট ব্যাপারে। কারণ এটা একটা এমন একটা ব্যাকড্রপের মধ্যে অনুষ্ঠানটা হয়েছে, মানে এরকম একটা প্রেক্ষাপটে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘ টানাপোড়েন ছিল, আপনারা জানেন। এবং এখানে একটা রিব্যালেন্সিং আনার জন্য প্রফেসর ইউনূসের, উনি শুধু নোবেল বিজয়ী না, ওনার অনেক ইনোভেশন আছে যেখানে গ্লোবালি উনি খুব রেপুটেড পারসন। সেখানে দেখবেন যে ওনার এই যে 24 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত যে আমেরিকা সফর, 27 তারিখ উনি ভাষণও দেবেন, তার আগে প্রোগ্রামে ঠাসা। আজকে এই বাইডেনের সঙ্গে মিটিংয়ের আগেও এই আরও অনেকের সাথে, বিশিষ্ট ব্যক্তিদের সাথে, ক্যানাডিয়ান যে জাস্টিন ট্রুডো, আরও বহু মানুষের সাথে দেখা হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের চিফের সঙ্গে দেখা হয়েছে। এবং সামনের দিনগুলিতে আরও হবে। পৃথিবীর প্রায় সব সেরা সেরা নিউজ মিডিয়াগুলি যেমন CNN, BBC, তারপরে ফক্স টেলিভিশন, NHK, সবাইকে ওনারা সাক্ষাৎকার চাচ্ছেন। তো উনি একটা বিরাট একটা সুপারস্টার ক্যাটাগরির গেস্ট হিসেবে এখানে পরিলক্ষিত হচ্ছে। কিন্তু বাইডেনের সঙ্গে এই বৈঠকে যেটা প্রধান, তো আমরা এখন পর্যন্ত যে খবরটা পেয়েছি যে ইউনূসের যে সরকার, অন্তর্বর্তী সরকার, তার নেতৃত্বাধীন এই সরকারের প্রতি উনি একটা পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। এবং এই সমর্থনটা একটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে অর্থনৈতিক দিক দিয়ে এবং সামরিক দিক দিয়ে শক্তিশালী দেশের প্রধানের কাছ থেকে আসা, এটা একটা বিরাট সিগনিফিক্যান্ট বার্তা যে এটা। আর দ্বিতীয় হলো যে এমন একটা সময় এই বার্তাটা এসেছে যখন এইদিকে ঢাকায় আবার সেনাবাহিনীর প্রধান আরও ক্লিয়ার করেছেন যে এই সরকার মোটামুটি 1.5 বছর স্থায়ী হবে, তারপর নির্বাচনে যাবে এবং এমন কোনো রিউমার যাতে না হয় সেজন্য ক্লিয়ার বলে দিয়েছেন যে সেনাবাহিনীর কোনো উচ্চাভিলাষ নাই, ক্ষমতা এটা
পাথ টু ডেমোক্রেসি, এবং সেই ডেমোক্রেসির ক্ষেত্রে কিছু কিছু সংস্কার ওনারা আনবেন। তো এই জায়গাগুলি অত্যন্ত ক্লিয়ার এবং গুরুত্বপূর্ণ সময়ে, এবং সেনাপ্রধান নিজেও বলেছেন যে সেনাবাহিনী সবসময় ইউনূস সরকারকে সমর্থন দিয়ে যাবে, এবং আমেরিকাও বলল যে তারাও সমর্থন দিয়ে যাবে। সুতরাং একটা স্ট্রং সরকার আমরা বলতে পারি। এই দিক থেকে আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক। গুরুত্বপূর্ণ। জি, ডক্টর শাহাব এনাম খান, একটু আপনার কাছ থেকে জানতে চাইছি, যেটির কথা বলছিলাম যে 23 বছর বা কেউ কেউ বলছেন যে 30 বছর পর সম্ভবত এরকমের দ্বিপাক্ষিক একটি বৈঠক দুই রাষ্ট্রপ্রধানের বাংলাদেশের সাথে, এটি কি আলাদা কি অর্থ বহন করে? সেই ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক দিক থেকে এটি বেশি গুরুত্বপূর্ণ, না অর্থনৈতিক দিক থেকে এটি গুরুত্বপূর্ণ? আপনার বিশ্লেষণটি জানতে চাই। ধন্যবাদ। আমার মনে হয় এই পুরো বিষয়টা, যেটা ডক্টর ইউনূসের সাথে জো বাইডেনের যে দেখা সাক্ষাৎটা, এইটার অনেকগুলি দিক আছে। মানে আমরা যদি শুধুমাত্র বাইল্যাটারাল ডিসকাশনের বাইরেও থেকেও যদি চিন্তা করি, একটা হলো যে ইন্টারন্যাশনাল লেভেলে, মানে আমরা যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করি, এইটা একটা বিশেষ বার্তা সবাইকে পাঠাচ্ছে। সেটা হলো ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে যারা আছে তাদেরকে পাঠাচ্ছে, এটা চীনের কাছেও যাচ্ছে, ভারতের কাছেও যাচ্ছে, মিয়ানমারের কাছেও যাচ্ছে, প্রত্যেকের কাছে এটা যাচ্ছে যে এই সরকারের সাথে গ্লোবাল কমিউনিটি একসাথে আছে। কারণ এই মিটিংয়ের সাথে সাথে কিন্তু ফরেন অ্যাডভাইজার ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথেও দেখা করেছেন, সেই সাথে জাস্টিন ট্রুডো, আরেকটা বড় অর্থনীতি, তাদের সাথেও আলোচনা হয়েছে। ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট লুলাও তাকে বিশেষভাবে অভ্যর্থনা জানিয়েছেন, এবং সামনে হয়তো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ মিটিং আসবে। সুতরাং এটা হলো একটা বার্তা। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো যে বর্তমান সরকারের যে রিফর্ম এজেন্ডাগুলি আছে, এই রিফর্ম এজেন্ডার বিষয়গুলি আসলো কেন? কারণ পূর্ববর্তী সময়গুলিতে দুর্বলতা আছে বলেই। সুতরাং সেটাকেও যেরকম বহির্বিশ্ব স্বীকার করে নিচ্ছে, রিফর্মটা যে গুরুত্বপূর্ণ সেটাও তারা কিন্তু সহায়তা দিচ্ছে, যাতে বাংলাদেশের যে রিফর্ম এজেন্ডাটা আছে সেই এজেন্ডাটা যাতে বাস্তবায়ন হয়। তৃতীয় আরেকটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর আছে, যে আজকে যেটা আপনি বলছিলেন খুব গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশের সেনাপ্রধান কিন্তু তিনিও একটা বার্তা দিয়েছেন, 12 থেকে 18 মাসের মতো সরকারের স্থায়িত্ব থাকা উচিত, এবং সেনাবাহিনী যে তার সাথে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে প্রস্তুত, অর্থাৎ সহযোগিতা করছে, সেটারও কিন্তু একটা বার্তা আছে। তার মানে গ্লোবাল কমিউনিটি শুধুমাত্র যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টকে রেকগনাইজ করছে তা না, সেনাবাহিনীর ভূমিটাকেও কিন্তু তারা রেকগনাইজ করছে। সেই সাথে রেকগনাইজ করছে যারা ছাত্র, যারা এই আন্দোলনের সাথে ছিলেন। সুতরাং সেইখানে তো বাইডেন সাহেব বলেছেনই যে যদি ছাত্ররা এত আত্মত্যাগ করতে পারে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রেরও তো সেটা করা উচিত, সেটাকে রেসিপ্রোকেট করা উচিত। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় এটাও গ্লোবাল একটা বার্তা গেছে, যে বাংলাদেশে যে এতগুলি মানুষ মারা গেলেন, তাদের আত্মত্যাগটা যে আসলে বৃথা যাওয়ার কোনো কারণ নাই, সেটা তিনি বলেছেন। এখন আমরা একটু আসি যে ভূকৌশলগতভাবে কি হয়। সো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছিলাম যে বাংলাদেশের এই পরিবর্তনের পরে অনেক দেশের মধ্যে একটা অস্বস্তি কাজ করছিল, অর্থাৎ এই যে বড় একটা পরিবর্তন আসলো, পরিবর্তন পরবর্তী সময়ে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলি ফিরে আসলো, অর্থাৎ আপনি বিএনপি বলেন বা জামাতে ইসলামী বলেন বা অন্যান্য যে পলিটিক্যাল পার্টিগুলি বলেন না কেন, তারা যে ফিরে আসলো, এবং এদের যে ফিরে এসে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংযুক্ত হওয়া, এবং সেই সংযুক্তির সাথে সেনাবাহিনীর যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে মেডিয়েটরের, অর্থাৎ তাদেরকেও আনা, ইন্টারিম গভর্নমেন্টকেও দেওয়া, এবং সেই সাথে একটা যৌক্তিক সময়ের একটা ইন্ডিকেশন দেওয়া, সব কিছু মিলিয়ে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় দেখতে চাচ্ছে যে বাংলাদেশ গণতান্ত্রিকভাবে কত তাড়াতাড়ি গণতন্ত্রের মধ্যে ফিরতে পারবে, এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার জন্য যে গেলে পরে বাংলাদেশের যে স্টেবিলিটি, পলিটিক্যাল পাওয়ার, প্রত্যেকটা জিনিস যেগুলি আসবে, অর্থাৎ তারা বাংলাদেশের এই ইন্টারিম গভর্নমেন্ট যে রিফর্মগুলি
শুরু করে গেছেন সেগুলি তারা ধারণ করে আগাবেন কিনা, এইগুলির উপরেও কিন্তু বাংলাদেশের ভূকৌশলগত শক্তি নির্ভরশীল। মায়ানমারের সাথে সম্পর্ক কি হবে, ভারতের সাথে অমীমাংসিত বিষয়গুলি কি হবে, চীন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের ব্যালেন্সের জায়গাটা কি হবে, গ্লোবাল ট্রেডের ক্ষেত্রে আমাদের এই কমপ্লায়েন্সেসগুলি কি হবে, এগুলি সব কিছুই এখন রিফর্মের মধ্যে চলে আসবে এবং সেটার সাথে আমার মনে হয় আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশকে সম্পূর্ণ সহায়তা করতে রাজি আছে। জি, সেটার একটি ইঙ্গিত পাওয়া গেছে। আবার আলোচনা ফিরবো, বিশেষ করে আপনি চীন ভারতের সম্পর্কের কথা বলছিলেন, সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই। তবে এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন। আমরা একটু তার কাছ থেকে জেনে আসতে চাই তিনি যুক্তরাষ্ট্রে সেই বৈঠকের অর্থাৎ এই পুরো সফরটি কাভারও করছেন। আব্দুল্লাহ তুহিন, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। একটু জানতে চাচ্ছি, প্রথমে জানতে চাই আসলে আজকে জো বাইডেনের সাথে যে বৈঠক হলো এবং সেখানকার নিশ্চয়ই পরিবেশটিও আপনি দেখেছেন। আমরা ছবি দেখেছি যেখানে বেশ সৌহার্দ্যপূর্ণ, বা আমরা যেটিকে শিরোনাম করছিলাম উষ্ণ করমর্দন পূর্ণ সমর্থন, সে ধরনের আমরা ছবি দেখে এরকমের একটি শিরোনাম করছি। একটু আপনার কাছ থেকে জানতে চাইছি পরিবেশটি কেমন ছিল, কতটা সৌহার্দ্যপূর্ণ ছিল, বা কি বার্তা আপনার কাছে মনে হয়েছে বাংলাদেশ পেল? আপনি ঠিকই বলেছেন যে পরিবেশটা আসলে অফিসিয়ালি যেভাবে চিন্তা করা হয় তার চাইতে অনেকটা ব্যতিক্রম। অর্থাৎ বলা হচ্ছিল যে তার সাথে ব্যক্তিগত সম্পর্কের কারণে হয়তো তাদের একটা বন্ধুত্বতার সম্পর্ক বা আগে থেকে জানা পরিচয় বেশি থাকলে যেমন হয়, এরকম একটি সৌহার্দ্যপূর্ণ তো ছিলই। কিন্তু আজকের সৌহার্দ্যপূর্ণতার ভিতরে আমরা একটু অন্যরকম আন্তরিকতার একটি ছাপ পেলাম, যে একটা শ্রদ্ধা, ভালোবাসা এবং আন্তরিকতা, যেটা আমরা শুনছিলাম আলোচনায়, যে তারা আমেরিকান প্রেসিডেন্ট অর্থাৎ আমেরিকান প্রশাসন আমাদের জুলাই বিপ্লবের এই যে ছাত্র জনতার বিপ্লব তারা কতটুকু পর্যবেক্ষণ করেছেন, কতটুকু তারা এটা নজরে রেখেছিলেন, তার আজকে কিন্তু প্রমাণ পাওয়া গেছে। কারণ তারা এই সরকারকে সমর্থন দিবে, পূর্ণ সহায়তার আশ্বাস দিবে, এগুলো কিন্তু আমরা আগেও বলেছি যে এগুলোই তারা বলবেন। কিন্তু আজকে তারা বিশেষভাবে গুরুত্ব সহকারে বলেছেন যে জুলাই বিপ্লবের এই ছাত্র জনতার যে স্যাক্রিফাইস, যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের আত্মত্যাগকে সম্মান জানিয়ে তারা আজকে ডক্টর ইউনূসকে একটু বেশি সম্মান দিয়েছেন আমেরিকান এই রাষ্ট্রপ্রধান। কারণ এই ধরনের তার সাথে এর আগেও দেখা হয়েছে, ওই পরিবেশটা হয়নি। তিনি বারবার অনেকটা আমরা যেটা বলেছি যে আবেগে আপ্লুত হয়ে গিয়েছেন, যে যারা এই ছাত্ররা যদি এত আত্মত্যাগ করতে পারে, এই ধরনের একটা সরকারকে হটিয়ে আরেকটি সরকারকে নিয়ে আসা, তাদের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার প্রতি তারা শ্রদ্ধা জানিয়ে বলেছেন যে এই সরকার যেহেতু এই ধরনের একটি গণবিপ্লবের প্রতিনিধিত্ব করছে, সেই সরকারের যা যা প্রয়োজন মার্কিন প্রশাসন তার সবগুলোই করবে। এই বিষয়টি তারা গুরুত্ব সহকারে তুলে দিয়েছে। আরেকটি যেটা এই বৈঠকটি নিয়ে একটি বড় ধরনের চ্যালেঞ্জ ছিল, যে এই বৈঠকটি আদৌ হবে কিনা, হলেও সেটা থেকে কি সুফল পাবে, এই চ্যালেঞ্জটা কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ ছিল, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস আমরা মনে করি সফল হয়েছেন। কারণ তিনি শুধু মার্কিন প্রেসিডেন্ট নয়, কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর সাথে দেখা করেছেন, বিশ্বব্যাংকের প্রধানের সাথে দেখা করেছেন, ব্রাজিলের যে রাষ্ট্রপ্রধান তার সাথে দেখা করেছেন, এমনকি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধি বা মানবাধিকার কমিশনের যে চেয়ারম্যান তিনিও দেখা করে সবাই একইভাবে এই সরকারের জুলাই বিপ্লবে যে আত্মত্যাগ সেই বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বলেছেন যে এই ধরনের আবেগ, এই ধরনের ভালোবাসা, এই ধরনের আত্মত্যাগের নজির পৃথিবীতে খুব কম দেখা যায়। সেজন্য তারা আন্তরিকভাবে এই সরকারকে সমর্থন দিচ্ছেন এবং সর্বাত্মক সহায়তা করছেন। এই বড় বড় প্রভাবশালী দেশগুলোর সহায়তা এত দ্রুত তাদের স্বীকৃতি পাওয়াটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জগুলোকে অনেকটা উতরে গেছে আজকের এই বৈঠকে, যদিও এবারের এই অধিবেশনের সবচেয়ে আকর্ষণ ছিল এই বৈঠকটি। রাসেল। জি, আব্দুল্লাহ তুহিন, একটু আমি আপনার কাছে আবারও আসবো, তবে তার আগে একটু যেতে চাই, আমাদের সাথে এরই মধ্যে যুক্ত রয়েছেন জনাব রাশেদ আহমেদ চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত। একটু তার কাছ থেকে জেনে আসতে চাই এই বিষয়টি নিয়ে, যেটি আমরা আলোচনা করছিলাম আজকে এই দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে। এক ধরনের পারস্পরিক সহযোগিতার ইঙ্গিত তো পাওয়া গেল, কিন্তু যেটি বর্তমান অন্তর্বর্তী সরকারের একটি বড় সংকট বলে বলছেন কেউ কেউ, যে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের একটি টানাপোড়েন তৈরি হয়েছে, সেই জায়গায় এই দ্বিপাক্ষিক যে বৈঠক হলো, এটি কি কোনো ধরনের বার্তা দিবে কিনা বা কোনো ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন কিনা?
জি, জনাব রাশেদ আহমেদ চৌধুরী, আপনার কাছ থেকে শুনতে চাইছিলাম। জি বলুন। যে আপনার কাছে জানতে চাইছিলাম যে এখন এই সরকারের সাথে পারস্পরিক আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে তাদের সাথে পারস্পরিক সম্পর্কের এক ধরনের টানাপোড়েন চলছে বলে অভিযোগ রয়েছে বা এক ধরনের আলোচনা চলছে। সেই ক্ষেত্রে এই বাইডেনের সাথে যে দ্বিপাক্ষিক বৈঠক হলো, একটি প্রভাবশালী দেশ হিসাবে এর কোনো প্রভাব রয়েছে কিনা এই প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের ক্ষেত্রে? এটা পরিষ্কার যে বাংলাদেশে যে পরিবর্তন হলো, মানে একটা খুব বড় একটা, যেটা বললাম ছাত্র জনতার, আমরা যেটা বলি রেভলিউশন, এবং এরপরে এতদিন কোনো রাজনৈতিক দল বলেন বলেন ওই হাসিনার ডিক্টেটরশিপকে করতে পারেনি। তো এইটা মার্কিন যুক্তরাষ্ট্র কনসিস্টেন্টলি বলে যাচ্ছিল তারা গণতন্ত্র চায়, এবং গণতন্ত্র আমরাও চাই। গণতন্ত্র যেভাবে এখানে হচট খেয়েছে বাংলাদেশে, বিশেষ করে মানে 2015 সাল পরের থেকে আপনার কোনো ফ্রি ইলেকশন হয়নি, এবং প্রত্যেক ইনস্টিটিউশনগুলো ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল। তো এটা মার্কিন যুক্তরাষ্ট্র কনসিস্টেন্টলি বলে আসছিল, ভিসা করে দেবো, ওটা করে দেবো, ওটা করে দেবো, কিন্তু ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন এবং মানে ওয়ান পার্টির ওরা চায় গণতন্ত্র, এই অ্যাসপিরেশনটা, এই আকাঙ্ক্ষাটা বাংলাদেশের জনগণের, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের, শুধু প্রেসিডেন্ট বাইডেন অথবা কোন প্রেসিডেন্টের কথা না, সিনেট, কংগ্রেস, মিডিয়া, এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশনের মধ্যে আছে, ওয়ে অফ লাইফ। এবং ওরা চাচ্ছে যে আমরা গণতন্ত্র কি জন্য, স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স ইন বাংলাদেশ। ওরা চাচ্ছে না যে আমরা কোনো ওয়ান পার্টি স্টেট, রাশিয়া, চায়না, নর্থ কোরিয়ার মতো হয়ে যাই। তো এটা খুব স্বাভাবিক, এটা অনেক দিন করে যাচ্ছিল। প্রথম কথা হচ্ছে যে ওরা ওপেন সোসাইটি চায়, ফ্রিডম এক্সপ্রেশন চায়, এবং বাংলাদেশের জনগণের, আমাদেরও তাই অ্যাসপিরেশন ছিল। তার জন্য আমরা যে মুক্তিযোদ্ধা করেছি, তারপরে আপনার এই যে সেকেন্ড রেভলিউশনটা হলো ছাত্র জনতার। এখন এই এতে কেয়ারটেকার গভর্নমেন্ট আসলো, প্রফেসর ইউনূস। এখন আমরা যেটা প্রফেসর ইউনূস বারবার এক্সপ্লেন করলেন যে রিফর্ম প্রসেসটা কি, রিফর্ম যেটা আপনারা সবাই জানেন, আমাকে রিপিট করার দরকার নেই। কিন্তু সবচেয়ে ক্রুশিয়াল হচ্ছে যে যদি ইলেকশন করতে হয়, ইলেকশনের আগে কিছু রিফর্ম এবং দরকার। ইলেকশন কমিশন একটা টাকা পয়সা নিয়ে যে ঘুষ আর দুর্নীতি যে হয়, এটা আমাদের রাজনৈতিক পলিটিক্যাল সিস্টেমকে টোটালি কারাপ্ট করে দিচ্ছে। রুল অফ ল, জুডিশিয়ারি, এবং এই যে খুব, এবং ইকোনমি, এগুলোতে এখন ইন্টারিম সরকার এগুলো করলে তারপরে ইলেকশন দেবে। এটাতে মার্কিন যুক্তরাষ্ট্র পরিষ্কার, এবং যারা সত্যিকারের গণতন্ত্র চায় তারা পরিষ্কার। কিন্তু শুধু ইলেকশনের মধ্যে আমাদেরকে রাশ করে চলে যেতে হবে, কিছু রিফর্ম না করে। একটা কথা আছে পলিটিক্যাল সায়েন্সে, ইলেকশন alone does not make a democracy. আপনি শুধু ইলেকশন দিয়ে আপনি গণতন্ত্র পাবেন না, যদি আপনার ওখানে সুশাসন না আসে, টলারেন্স না আসে, পার্টিদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং না হয়, জাতীয় কনসেনসাস না হয়। আপনি যদি বলেন যে, তার মানে যে প্রাপ্ত বিবৃতিতে এতটুকু পরিষ্কার হয়েছে যে কেবল নির্বাচন নয়, আসলে সংস্কারের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে। আমি একটু আপনার কাছে জানতে চাইছিলাম, ছোট করে যদি আপনি একটু বলতেন যে এই বৈঠকের ক্ষেত্রে আমাদের যে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব ফেলতে পারে কিনা, আপনি কি মনে করছেন? এটা অবশ্য, কারণ আপনি এটা জনগণের, এখন ছাত্র জনগণের যে অভ্যর্থনা, এটাকে মানে, আর শেখ হাসিনার ওখানে গিয়ে ওখানে আসসালাম নেওয়া, তো ইন্ডিয়া যেভাবে ইন্টারফেয়ার করছে, এটা আমাদের হচ্ছে টোটালি ইন্টারনাল ম্যাটার। আমাদের জনগণরা একটা ডিক্টেটরকে ফেলে দিয়েছে, অটোক্রেসিকে। ইন্ডিয়ার উচিত ছিল, যদি ইন্ডিয়া যদি গণতন্ত্র দেশ হয়, তাহলে এটা রেসপেক্ট করা আমাদের যে জনগণ যে উইশেস গুলো, যেটা ওভারওয়েলমিংলি সারা ওয়ার্ল্ডে এটা দেখছে। এটা শুধু একটা পার্টি না, এটা হচ্ছে একটা আনপ্রেসিডেন্টেড আপহিভেল। তো এই মধ্যে এখন ওরা, আপনি ওর পর থেকে দেখেন
আপনি প্রথমে আমাদের সংখ্যালঘুর এটা একটা নিয়ে আসলো সব ইন্ডিয়ান মিডিয়া ইয়ে করে, তারপরে যখন আর কোন দেশ বলছে সংখ্যালঘু সম্বন্ধে, যে দেশে আপনার হিন্দুত্ব আছে, যে দেশে মুসলিমদের জেনোসাইড করছে প্রাইম মিনিস্টার মোদি, এবং যে ভাষা এখনো অমিত শাহ যে বললো বাংলাদেশ থেকে ঝুলাই দেওয়া হবে, সেই দেশ আমরা এই বিষয়টি নিয়ে আমাদের- আবার আলোচনায় আসবো, আপনার কাছে আসবো। তবে আমরা একটু আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিনের কাছ থেকে আরেকটু শুনে তাকে বিদায় দিতে চাই আজকে। জনাব আব্দুল্লাহ তুহিন, আরেকটি বিষয় জানতে চাইছি যে আজকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথেও একটি বৈঠক হয়েছে, সেখানকার পরিবেশ নিয়ে একটু আপনার কাছে জানতে চাইছি। সেটি কি কেবল আনুষ্ঠানিকতা ছিল, নাকি সত্যি সম্পর্ক এগিয়ে নেওয়া বা সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এক ধরনের বার্তা আপনারা পেলেন বলে মনে করছেন? না না, সেটাও একটা আমি বলবো আনুষ্ঠানিক বৈঠকই ছিল, কারণ সেই বৈঠকটি পূর্ব নির্ধারিত ছিল, আমাদেরকে বলা হয়েছিল এবং সে যথাসময়ে সেই বৈঠকটি তারা সম্পন্ন করেছে। এবং তাদের যে চেহারা বা তাদের বৈঠকের পরে যে তাদের এক্সপ্রেশন আমরা দেখছি, তারা যথেষ্ট আশাবাদী। অর্থাৎ সে বৈঠকের এই গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর ভারতের সাথে যে একটা অস্বস্তিকর একটা পরিস্থিতি চলছে সেই তখন থেকে, সেটা উত্তরণের একটি রাস্তা খোঁজা হচ্ছিল যে কোনোভাবে এটা মেটানো যায় কিনা, বা এই সরকারকে বড় বড় রাষ্ট্রপ্রধানরা বা প্রভাবশালী রাষ্ট্রপ্রধানরা সমর্থন দেয় কিনা, সেই বিষয়টিরও কিন্তু নানাভাবে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলা হচ্ছিল ভারতের পক্ষ থেকে। সেই বিষয়গুলোকে কাটিয়ে আজকে যেহেতু জো বাইডেনের সাথে বৈঠকটি সফল হয়েছে, সেই সফল বৈঠকের আগেই পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকটি তারা কিন্তু নিশ্চিত হয়েছিল যে এই বৈঠকটি হচ্ছে। তা আমরা মনে করছি, বা এখানে যারা বিশেষজ্ঞ এসছেন তারাও মনে করছে যে ভারতের পক্ষ থেকে আগেও তারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক কেমন হতে যাচ্ছে বা কেমন হতে পারে, সেই বিষয়টি নিয়েও তারা হয়তো তাদের যে আগের মনোভাব সেখান থেকে নিশ্চয়ই সরে আসবেন। তবে আজকের বৈঠকের আরেকটি লাইন যদি আপনাকে বলতে চাই, যে যেখানে পূর্ব নির্ধারিত বৈঠক ছিল 11টা থেকে 11:15, মাত্র 15 মিনিট। আপনি জানেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের এই 15 মিনিট পাওয়াটাও একটা মানে একটা অভূতপূর্ব ব্যাপার, বিরল ঘটনা, যে জাতিসংঘ অধিবেশনে এসে কোনো বাংলাদেশের মতো কোনো সরকারের সাথে তাদের এইভাবে দ্বিপাক্ষিক একান্ত বৈঠক হয়েছে। সেই বৈঠকটি আজকে প্রায় 8 ঘন্টা সময় ধরে হয়েছে। অর্থাৎ বাইডেন যেভাবে ডক্টর ইউনূসের কথা শুনেছেন, যেভাবে তাকে গুরুত্ব দিয়েছেন, বিশেষ করে বাংলাদেশের জুলাই বিপ্লবের আদ্যপান্ত তিনি জানেন, এই বিষয়টি কিন্তু তারা স্পষ্ট করে বলেছেন। জি, আমরা বুঝতে পারছি। অর্থাৎ একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল সেখানে। 15 মিনিটের জায়গায় আধা ঘন্টা বৈঠক হয়েছে। আব্দুল্লাহ তুহিন, আপনাকে ধন্যবাদ। আমরা এরই সাথে একটি বিরতি নিয়ে আসতে চাই, এরপরে আসলে আবার একটু জানতে চাইবো যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম সেটি নিয়েই। তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা। আলোচনায় ফিরতে চাই। জনাব ডক্টর শাহাব ইনাম খান, একটু আপনার কাছ থেকে জানতে চাইছি। আমরা দেখলাম যে 5ই আগস্টের পরে যখন নতুন সরকার দায়িত্ব নিল, তখন নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন এবং সম্পর্কে এগিয়ে নেওয়ার কথাও বলছেন। এরপরে আমরা ধাপে ধাপে মনে হচ্ছে যেন সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে বা হচ্ছে। আপনার কাছ থেকে জানতে চাইছি, আসলে কেন এই সম্পর্কে টানাপোড়েন কি আদৌ চলছে বা এরকম কিছু? ধন্যবাদ। বাংলাদেশের তরফ থেকে কি টানাপোড়েন চলছে নাকি? বাংলাদেশের তরফ থেকে তো কোনো টানাপোড়েন চলা নাই। সমস্যাটা হচ্ছে ভারতের। কারণ ভারত কার সাথে যোগাযোগ করবে বাংলাদেশে? বাংলাদেশে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট চলে গেলেন, তারপরে যে ইন্টারিম গভর্নমেন্ট আসলো, ভারত তো অন্য কোনো পলিটিক্যাল পার্টির উপরে ইনভেস্টমেন্ট তো করেনি। সুতরাং টানাপোড়েন কিন্তু বাংলাদেশের দিক থেকে না, টানাপোড়েন হচ্ছে ভারতের দিক থেকে। বাংলাদেশের যে বিজনেস অ্যাজ ইউজুয়াল ভারতের সাথে, সেটা তো ঠিক আছে। বাংলাদেশ তো কখনো বলে নাই তোমার সাথে আমি বিজনেসটাই নষ্ট করব, তোমার সাথে এইটা করব সেটা করব, কিছু করবে না। বাংলাদেশ যেটা বলছে যে ন্যায্য হিস্সার বেসিসে যে রিলেশনশিপটা হওয়া দরকার, সেটা যদি আমরা করি তাহলে যেটা হচ্ছে যে সাধারণ মানুষের উপকার হবে, এবং সাধারণ মানুষ সেটাই চায়। তো এখন মুশকিলটা হচ্ছে ভারত কি সেই ল্যাঙ্গুয়েজগুলি বুঝতে পারছে কিনা। আমি আশা করি এখন বুঝতে পারছে। অন্ততপক্ষে গতকালকে আমি দেখেছি যে ভারতীয় হাই কমিশনার বিএনপি হাই আপের সাথে দেখা সাক্ষাৎ করেছেন। যেটা ভারতের মিডিয়ার গুলো বলছে যে বাংলাদেশের যারা দায়িত্বশীল রয়েছেন তাদের বিভিন্ন বক্তব্যের কারণে বাংলাদেশের দায়িত্বশীল বক্তব্যের আগে তো একটু নিজেদের দায়িত্বশীল বক্তব্যগুলি শোনা দরকার।
অমিত শাহ যে বললেন যে বাংলাদেশি ইনফিলট্রেটরদের উল্টা করে ঝুলিয়ে রাখবেন, আমার মনে হয় যে এইগুলি একটু নিজেদেরও চিন্তা ভাবনা করা দরকার আছে। সুব্রামানিয়াম স্বামী মাঝে মাঝেই বলেন বাংলাদেশের অর্ধেক নিয়ে যাওয়া দরকার, কেউ বলে এটা করা দরকার, কেউ বলে মুসলমান বাংলাদেশ থেকে এসে ভরে যাচ্ছে। যাবেটা কেন? বাংলাদেশের ইকোনমি কি খুব বাজে অবস্থার মধ্যে চলে গেছে নাকি যে ভারতের মতো জায়গায় গিয়ে বাংলাদেশের লোকজনের এখন চাকরি বাকরি খুঁজতে হবে এই মুহূর্তে সাধারণ মানুষজনের? বরং বাংলাদেশ থেকে যে রেমিটেন্সটা যাচ্ছে সেটাও তো চিন্তা করা দরকার। সুতরাং ভারতের ইকোনমিতে বাংলাদেশের যে কন্ট্রিবিউশন, এটা তো একটু মনে রাখা দরকার। এবং বাংলাদেশের ইকোনমিতে ভারতের কন্ট্রিবিউশন কিন্তু কেউ অস্বীকার করছে না। সুতরাং আমার কাছে যে জিনিসটা মনে হয় যেটা খুবই জরুরি এই মুহূর্তে, কেউ অস্বীকার করে না যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের মধ্যে এক ধরনের ছেদ থাকা উচিত, কিন্তু ছেদটা তো বাংলাদেশ করছে না। সুতরাং আমার মনে হয় যেটা জয়শঙ্কর সাহেব এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে বৈঠকটা হয়েছে, সেখানে আমি মনে করি যে যতটা না বাংলাদেশের জন্য এটা গুরুত্বপূর্ণ, ভারতের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ তাকে একটা মিনিংফুল যোগাযোগ স্থাপন করতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন? বারবার বলেছেন যে সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে রিফ্লেক্ট করতে হবে। সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পানি থেকে শুরু করে সবকিছু। সুতরাং সেই জায়গাতে তো আমার ব্লাফ ডিপ্লোমেসির মধ্যে গিয়ে কোনো আমি তো রেজাল্ট আনতে পারবো না। আপনি যদি চিন্তা করেন যে মিয়ানমারের ক্ষেত্রে কি ভূমিকা আছে, সুতরাং আমরা তো এই এক্সপেকটেশনগুলি সবসময় আপনি বন্ধুপ্রতিম রাষ্ট্রের কাছে আশা করেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে বলা হচ্ছে যে বাংলাদেশের কিছু কিছু মিডিয়াতে বলা হচ্ছে যে ভারতের মিডিয়াতে বাংলাদেশের থেকে কি স্টেটমেন্টগুলি কি হয়েছে, ডক্টর ইউনূস তো ঠিকই বলেছেন যে ভারতের যদি নর্থ ইস্ট ইন্ডিয়াতে অস্থিতিশীলতা হয় সেটা তো আমার উপরেও এসে পড়বে। ভারতে যদি মুসলিম পারসিকিউশন হয় সেটার এফেক্ট তো আমার দেশেও এসে পড়বে। দেখেন 700-800 মানুষ মরে গেল। তো এখনো পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী বারবার বলছেন যে মাইনরিটি, কিন্তু উনি কোনো অবস্থায়, জো বাইডেন পর্যন্ত বলছেন, গ্লোবাল কমিউনিটি বলছেন। তার মানে আমার সম্পর্কটা কিন্তু আমরা অনেক বেশি কনফাইন করে আনছি এবং সেটা বাংলাদেশ করছে না। দুই দিক থেকে উন্নয়ন দরকার। একটু যেন মাসুদ করিম, একটু আপনার কাছ থেকে জানতে চাইছি, যেটির কথা বলছিলেন যে সম্পর্কটি ঠিক রাখা উচিত। তো এই ক্ষেত্রে এখন যে অবস্থা, যদি সম্পর্কের অবনতি হয় বা চলমান থাকে, যে অবস্থায় থাকে, বা ধরে নিলাম এখন অবনতি হয়নি, বাংলাদেশের কোন কোন ক্ষেত্রে তার প্রভাব পড়তে পারে? রাজনৈতিক অস্থিরতা না অর্থনৈতিক সংকট, কি প্রভাব পড়তে পারে? প্রথমত আমার মনে হয় না যে সম্পর্ক একেবারে ভয়াবহ অবনতি হবে, কারণ আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উনি বলেছেন যে উনি ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চান, এবং যে পররাষ্ট্র উপদেষ্টা আজকে যে মিটিং করলেন জয়শঙ্করের সঙ্গে, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, ওনারা দুইজনই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখার পক্ষেই বলেছেন। এবং আমরা যে ধরনের জেস্চার দেখায় আসছি শেখ হাসিনার সরকার, যে ইলিশ মাছ পার্টি, এটা একটা সিগনিফিক্যান্ট কালচারাল টাচ উইথ দি পিপল অফ ওয়েস্ট বেঙ্গল, এই বিশেষ করে দুর্গাপূজার সময়ে, সেই জায়গাটাও ঠিক আছে। তো আমার যেটা বক্তব্য, প্রথম দিকে দিব না বলে এক ধরনের না, সেটা বক্তব্য, সেটা হলো যে গত সরকার, শেখ হাসিনার সরকার এর ফরেন পলিসিটা ছিল টোটালি ইন্ডিয়া সেন্ট্রিক। তো এই সরকার না, গত সরকারের সঙ্গে আবার আমেরিকার সাথে সম্পর্কের টানাপোড়েন ছিল। আজকে যে বডি ল্যাঙ্গুয়েজ দেখলেন, যেভাবে কাঁধে হাত দিয়ে কোলাকুলি করলেন দুইজন সমবয়সী বলতে গেলে, বাইডেন এবং ইউনূস সাহেব, তো তাতে তো বোঝা যাচ্ছে যে সেই টানাপোড়েন কেটে যাবে এবং আমেরিকার সঙ্গে যে দূরত্ব সেটা ঘুচে যাবে, এবং যে নানা কারণে এটার সম্পর্কটা আমাদের গুরুত্বপূর্ণ আমেরিকার সাথে, বাট অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়ার সাথে সম্পর্কটা আমাদের গুরুত্বপূর্ণ। কিন্তু ইন্ডিয়ারও আমাদের সাথে সম্পর্কটা রাখা গুরুত্বপূর্ণ, তাদেরও সিকিউরিটি কনসার্ন আছে, আদার কনসার্ন আছে, যেগুলি হয়তো আমরা কন্ট্রিবিউট করেছি এবং ফিউচারেও এই কন্ট্রিবিউট করা থেকে আমাদের হয়তো পিছপা হওয়ার সুযোগ নাই। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে এটা একটা এত হাই লেভেলে না থাকলেও ওয়ার্কিং রিলেশন অবশ্যই থাকবে। এবং যেটা আশঙ্কা করা হচ্ছে যে আপনি যেটা বলেন যে কোন সেক্টরে হইতে পারে, একটা সেক্টর হইতে পারে যে শেখ হাসিনা তো ওখানে আশ্রিত আছেন এবং এখানে কিন্তু ওনার ট্রায়ালও হচ্ছে, এবং এই ট্রায়ালে তো নিশ্চয়ই উনি এসে উপস্থিত হবেন না, এটা ফেস করবেন না, নিশ্চয়ই ওখানে থাকবেন। সেই জায়গাটা একটা এখনই বলা যাচ্ছে না, কারণ এখনই মানে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু চাইছে না শেখ হাসিনা। ওনারা যেটা বলছে যে ওখানে থেকে উনি যেন রাজনৈতিক কথাবার্তা না বলেন, সেই জায়গাটা একটা
হয়তো আপাতত, কিন্তু ওনাকে যদি ওনারা রিপাট্রিয়েশন চায় ট্রায়াল প্রসেসের জন্যে, আর ইন্ডিয়া থেকে যদি উনি রিপাট্রিয়েট না হয়, সেই জায়গায় হালকা পাতলা হইলে হইতে পারে, কিন্তু এটার উপরে ভিত্তি করে যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে তা নয়। যেমন ধরেন তারেক রহমান সাহেব কিন্তু বর্তমানে লন্ডন আছেন, এবং শেখ হাসিনার সরকার হয়তো বারবারই চেয়েছে বা নানা রকম কথাবার্তা বলেছি ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে, কিন্তু ব্রিটিশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিন্তু ছিল, একটা লেভেলে ছিল, এত হাই লেভেল ছিল না। একইভাবে আমার মনে হয় ইন্ডিয়ার সঙ্গেও এই সরকারের বা ফিউচার যে গভর্নমেন্ট ডেমোক্রেটিক আসবে সেই গভর্নমেন্টের সঙ্গেও সম্পর্ক থাকবে, এবং সেই সম্পর্ক ধরনটা আমরা এখনই বলতে পারবো না। তবে আমার দৃঢ় বিশ্বাস একটা ওয়ার্কিং রিলেশন তো অবশ্যই থাকবে, এবং বোথ সাইড চেষ্টা করবে যে রিলেশনটা যাতে ক্রমশ ভালো করা যায়, বিশেষ করে জনগণের মধ্যে। কারণ এই যে আপনি প্রফেসর সাহেব বললেন যে একটা রিয়েলাইজেশন আসছে বিএনপির নেতার সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইন্ডিয়ান হাই কমিশন, এটা তো বিরাট আইস ব্রেকিং বা একটা টার্নিং পয়েন্টও বলা যায়। সুতরাং ফিউচারে আমাদেরকে অবশ্যই অবজার্ভ করতে হবে, কারণ একটা নেইবার সম্পর্ক ছাড়া থাকতে পারে না। 4000 কিলোমিটার একেবারে স্থল সীমান্ত আছে, সমুদ্র সীমান্ত আছে, কি মাল্টিপল যোগাযোগ, কালচারাল, পলিটিক্যাল, ইকোনমিক, পিপল টু পিপল। সুতরাং এটা মানে খুব বেশি খারাপ হওয়ার সুযোগ নাই। আমরা একটু জনাব রাশেদ আহমেদ চৌধুরী, একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আজকে বৈঠক হয়েছে বাইডেনের সাথে হয়েছে বা ভারতের পররাষ্ট্র সচিবের সাথে, কিন্তু মোদি ইউনুস বৈঠক যেটি বেশ কাঙ্ক্ষিত ছিল সেটি হয়নি, এবং ভারত থেকে, দিল্লি থেকে বলা হয়েছে যে নরেন্দ্র মোদীর সফরটি খুব সংক্ষিপ্ত ছিল, এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সফর শিডিউল তার সাথেও এক ধরনের আসলে মিল হচ্ছিল না বলেই এই বৈঠকটি হয়নি। আপনি কি মনে করছেন যে আসলে কেবল এই সময় স্বল্পতাই এর মধ্যে কারণ, নাকি আরো কোনো কূটনৈতিক কারণও থাকতে পারে? জনাব রাশেদ আহমেদ চৌধুরী, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? না, আবার বলুন একটু কাইন্ডলি। জানতে চাচ্ছিলাম, নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূসের যে বৈঠক সেটি না হওয়ার পেছনে নয়াদিল্লি বলছে যে নরেন্দ্র মোদীর সফরটি ছিল সংক্ষিপ্ত এবং শিডিউলের মিল না হওয়া। আপনিও কি তাই মনে করছেন, নাকি এর পেছনে আরো কোনো কূটনৈতিক কারণও থাকতে পারে বলে মনে করছেন? আমরা তো মানে ডিপ্লোমেসি বিশ্বাস করি, যেটা হচ্ছে ইটস এ টু ওয়ে ট্রাফিক। অনেকে বলছে যে হ্যাঁ উনি দেখা করতে চান নাই আগের থেকে, তো কথা হচ্ছে যে দেখা হলে দুই পার্টি গেইন করতো, ইন্ডিয়াও গেইন করতো, বাংলাদেশও গেইন করতো। দেখা না হওয়াতে এটা আমাদের তো না, প্রফেসর ইউনূস উনি রেডি ছিলেন দেখা করতে, কিন্তু উনি বললেন উনি চলে গেছেন, ওনার সময় হয়নি। এটা তো খুব পরিষ্কার যে উনি দেখা করতে চান নাই। তো এটা দেখা না করতে চাইলে কিন্তু এটা একটা বাংলাদেশের যে শুধু ইয়ে না, এটা ইন্ডিয়ারও ক্ষতি। যে এই যে কয়েক বছর শেখ হাসিনার সময় আপনি যদি দেখেন, সব এখন তো খুব মানে সময় খুব কম, কিন্তু আপনি ওই যতগুলো কনসেশন ইন্ডিয়া পেয়েছে, এবং যেগুলো আপনার ট্রানজিট থেকে আরম্ভ করে, এবং যে লাস্ট ভিজিট শেখ হাসিনা 3 বার গেছে, যাওয়ার আগে 3 বার ইন্ডিয়া গেছিল, আপনি যদি মনে করেন। ওই কমিউনিকেটর দেখেন লাস্টের, ওই যে ট্রানজিটটা দিল, রেলওয়ে ট্রানজিটটা, তখন ইন্ডিয়ান ফরেন্সে জিজ্ঞাসা হলো যে রেলওয়ে ট্রানজিটে কি কোনো ট্রুপস যেতে পারে? উনি এটা কোশ্চেন আনসারটা এড়িয়ে গেলেন। অনেক কিছু মানে ইমপ্লিকেশন আছে যদি আপনি প্রত্যেক কমিউনিকে পড়েন, আর প্রত্যেককে এটা খুব কেয়ারফুলি। এটা একটা ইমব্যালেন্স রিলেশনশিপ। এটা এটা আমাদের টেকিং ফর গ্রান্টেড, এবং সম্পর্ক ভালো করার জন্য গিভ অ্যান্ড টেক লাগে, মিউচুয়াল ইন্টারেস্ট থাকে। এটা যে মানে ওয়ান ওয়ে, হ্যাঁ ঠিক আছে, আমি জানি, আমরা স্টুডেন্ট অফ ডিপ্লোমেসি। আমি ইন্ডিয়াতে ডিপ্টি একাডেমি ছিলাম কলকাতায়। আই এম ভেরি মাচ অ্যাওয়্যার যে আপনার মানে ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। নিশ্চয়ই আমাদের আপনার নিয়ারেস্ট নেবার ইন্ডিয়া, এবং ইন্ডিয়া স্বাধীনতা আন্দোলনের থেকে। তো এটা 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 বলবো স্ট্রেস করার কোনো ইয়ে নাই। কিন্তু আপনি দেখেন যে ইভেন একটা তিস্তা ট্রিটিতে দেখেন, আমরা যা আছে সব দিচ্ছে, কিন্তু এই তিস্তা ট্রিটি শেষ পর্যন্ত এটা হলো না, এবং একটা অজুহাতে। আবার ওই যে চাইনিজের সঙ্গে চায়না করবে তিস্তা ট্রিটি না হলে, ওরা যে এটা ইয়ে করতে চাচ্ছিল এখানে, যে ওটা ওই প্রজেক্টটা, তিস্তা প্রজেক্টটা, সেটাও লাস্ট ইন্ডিয়া প্র্যাকটিক্যালি হাইজ্যাক করে নিয়ে গেল। প্রাইম মিনিস্টার মোদি অ্যানাউন্স করলো দিল্লির থেকে, এবং
তাতে কি হলো, শেখ হাসিনা যখন গেল ইয়েতে আমরা বেজিংয়ে, তার ভিজিটটা টোটালি কোল্ড শোল্ডার। অনেক কিছু আশা করছিল, বড় লোন টোন এটা ওটা, কিছুই হলো না। শি ওয়াজ, তো এটা তো হবে। আমি তখনই বলেছিলাম যে তুমি একটা কথা দাও কাউকে, আর ওরা অফার করছে অনেক আগে, 2020 ওরা অফার করছিল উইথ লোন। তো ওই প্যাকেজটা আপনি ওটা ইয়ে করার পরে আপনি ইন্ডিয়া বললো, ইন্ডিয়াকে আপনি দিয়ে আসলেন, ইন্ডিয়ার প্রাইম মিনিস্টারকে অ্যালাউ করলেন যে উনি অ্যানাউন্স করবেন যে আমাদের টেকনিক্যাল টিম যাচ্ছে ঢাকায়। এটা আমাদের সভারেনিটি, আপনার ওটাতে ডিকেশন আছে। চাইনিজরা একটা জাতি, যেটা বুঝতে হবে জাপানিজদের মতো। আপনি যদি ওদের মানে সঙ্গে মিসট্রাস্ট করেন তাহলে সম্পর্ক কি হবে, সুপার পাওয়ার নেক্সট ডোর, এটা ভুললে হবে না। আমাদের অনেক কি আছে, ইন্ডিয়া যেরকম গুরুত্বপূর্ণ, চায়না কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় আমাদের জন্য। সবাইকে আসলে গুরুত্ব দিয়ে চলতে হবে। পাশাপাশি বিরতির পরে আরেকটি বিষয় একটু জানতে চাই। আমরা উষ্ণ করমর্দন পেলাম, কিন্তু আসলে এর বাইরে যে বিষয়গুলো আলোচনায় ছিল, বিশেষ করে জিএসপি সহ অন্যান্য, সেই বিষয়ে কোনো বার্তা পাওয়া গেল না, সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই। তবে একটু বিরতি নিয়ে আসতে চাই। দর্শক সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা। আলোচনায় ফিরতে চাই। যারা মাসুদ করিম, একটু আপনার কাছ থেকে জানতে চাইছি শুরুতে যে আমরা উষ্ণ অভ্যর্থনা দেখলাম বা যে ইয়ে দেখলাম, কিন্তু প্রাপ্তির জায়গাতে আসলে কি কি, যে জিএসপি নিয়ে কথা হচ্ছিল, আলোচনা হচ্ছিল, কিংবা র্যাবের যে স্যাংশন তুলে নেওয়া, সেইটা নিয়ে আলোচনা, সেই ধরনের কোনো বিবৃতিতে এই ধরনের বিষয়টি উল্লেখ নেই। আপনার কি মনে হয় যে এই ধরনের আশা করা যেতে পারে? না, এটা হলো যে প্রথমত এটা যে ধরনের মিটিং, এটা ঠিক কমপ্লিট আপনি বাইলেটারাল মিটিং বলতে পারেন না, মানে ফর্মেটিভ বাইলেটারাল না। এটা মিটিংটা হলো একটা সৌজন্যতামূলক, যেহেতু উনি ক্ষমতা এসছেন এবং যেটার মধ্যে হয়তো আমেরিকানদের হ্যাপি হওয়ার যথেষ্ট কারণ আছে, সম্পর্কে একটা অ্যাটমসফিয়ার তৈরি করা, যেই বার্তাটা হয়তো কনসার্ন ডিপার্টমেন্টগুলোতে যাবে। এবং এই আমেরিকার যে সিস্টেম, সেই সিস্টেমটা আপনাকে অতিক্রম করেই সেটা করতে হবে। যদি জিএসপি সুবিধা ফেরত পেতে হয়, তাহলে তারা যেসব শর্তগুলি বলে সেগুলো ফুলফিল করতেই হবে। সেইটা যদি করা হয়, কিংবা র্যাবের স্যাংশন যদি দূর করতে হয়, সেখানে যে লিগ্যাল বাধাগুলি আছে সেগুলো অতিক্রম করতেই হবে, এটা যেই সরকারই আসুক না কেন। কিন্তু আমার বলা কথাটা হলো যে তারা একটা পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে হয়তো এটা কাজটা হয়তো শুরু করতে পারবে, বাট রিস্টার্ট করতে পারবে। কিন্তু এই না যে এই ইউনুসের সরকার আসছে, ইউনুসের সরকারকে আমেরিকা খুব পছন্দ করে, তার মানে এই সব জিনিসগুলি উঠে যাবে। কারণ আমেরিকান সিস্টেমটা এরকম না, এটা সিস্টেমটা একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের সিস্টেম। এবং এখানকার যে ধরনের, হ্যাঁ, ওনারা একটা অ্যাপ্রোচ দেখাইতে পারে যে আমরা এখানে একটা মানবাধিকার পূরণ করে যারা সেই রকম লোক নিয়ে গভর্নমেন্ট করেছি, কিংবা শ্রম অধিকার যারা পূরণ করে সেরকম করেছি, সুতরাং এগুলি ঠিক আছে। কিন্তু এগুলির যে মানদণ্ডের যে ক্রাইটেরিয়াগুলি, সেগুলি পুরা করার পরে একটা আশা তো অবশ্যই আছে, কিন্তু আমি বলবো না যে ওভারনাইট এই ব্যাপারে কিছু হবে। আর এই বৈঠকে তো হওয়ার প্রশ্ন আসে না। এটা তো কোনো রকম সাবজেক্টিভ মানে ইস্যুভিত্তিক বৈঠক নয় যে আমেরিকা কী চায়, বাংলাদেশ কী চায়, মিউচুয়াল ইন্টারেস্ট, এইসব না। এখানকার বৈঠকটা যে আপনাকে শুভেচ্ছা জানাইলাম, সমর্থন দিলাম, বা তোমরা এরকম একটা ছাত্র একটা আত্মত্যাগ করে একটা ডেমোক্রেটিক রোড টু ডেমোক্রেটিক পথ এবং সংস্কারের পথ করছি, সেই ধরনের, সেটা একটা আশা করা যেতে পারে পরিবেশ পরিস্থিতির কারণে ফিউচারে যদি এই হয়তো। ব্যাপারে তাদের যে ক্রাইটেরিয়া সেসব পূরণ করা যায়, তাহলে আমরা তো আশা করব এগুলি। জি, একটু স্টুডিওর বাইরে থেকে জনাব রাশেদ আহমেদ চৌধুরী, একটু আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জনাব রাশেদ আহমেদ চৌধুরী, একটু আপনার কাছ থেকে জানতে চাইছি যে আজকে আরও বেশ কয়েকটি বৈঠক হয়েছে, কমনওয়েলথের পররাষ্ট্র মন্ত্রীদের সাথে আমাদের পররাষ্ট্র উপদেষ্টারও বৈঠক হয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে কতটা বাংলাদেশ আশা করতে পারে মনে করছেন আপনি? কোন ইস্যুতে? আমি সরি, সাউন্ডটা খুব ভালো আসছে না। রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে বাংলাদেশ সফল হবে কিনা, অর্থাৎ বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হবে কিনা? সংকট, জি, রোহিঙ্গা সংকট, রোহিঙ্গা সংকট, রোহিঙ্গা এটা টাইম ফ্রেম বলা ডিপ্লোমেসিতে মুশকিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে অ্যাকসেপ্ট করছে যে এটা একটা জেনোসাইড, এটা গণহত্যা। এই জিনিসটা খুব ডিফিকাল্ট ছিল। মানে আমরা যে কারণে রোহিঙ্গা যাচ্ছে না, সেটা আমরা ওইভাবে আমাদের ডিপ্লোমেসি ওইভাবে অ্যাড্রেস করে নাই। আপনার মনে আছে যে রোহিঙ্গা যখন আসছে, তখন কফি আনান একটা রিপোর্ট দিয়েছিল যে ওদের যে নাগরিকতা নিয়ে গেছে, সিটিজেনশিপ রাইট,
ফ্রি মুভমেন্ট, এগুলো যদি না দেয় তাহলে রোহিঙ্গারা ফেরত যাবে না। রোহিঙ্গারা এটা একটা অ্যাড্রেস হচ্ছে না, এটা একটা রেফিউজি প্রবলেম না, এটা প্রবলেম হচ্ছে যে রোহিঙ্গাদের ওদের ফান্ডামেন্টাল রাইটস দিতে হবে। জেনোসাইডের পরে যেটা করা উচিত এটা হচ্ছে মিলিটারি জান্ট অফ মিয়ানমারকে শুড বি মেড অ্যাকাউন্টেবল ইন দ্য আইসিসি। ওটাও আমরা করি নাই। ওটা আপনি যদি ওই সময়কার দেখেন, আমি ওই সময় অনেক করতাম, টক শোতে যেতাম, অনেক লিখেছি এটার উপরে, ডেইলি স্টারে, অন্য অন্য কিন্তু যেহেতু আমি কসোভোতে ছিলাম, সেখানেও গণহত্যা করে আমি গেলাম কসোভোতে জাতীয় সংঘতে। তো সেই জন্য আপনি যদি এরকম গণহত্যার পরে আপনি যদি অ্যাকাউন্টেবল না করেন এবং আপনি যদি পেরিফেরাল ইস্যু অ্যাজ এ রেফিউজি প্রবলেম ওদের রোহিঙ্গাদের, এটা রেফিউজি প্রবলেম ছিল না। এখানে তো আপনার নিয়ে আসছে ড্রাগস আর আপনার যত রকম ফ্যাক্টর বাংলাদেশে ডিস্টেবিলাইজ করার জন্য, এবং আমরা ওগুলো গ্রহণ করছি। কিন্তু আমরা ওই সময় যখন ইন্টারন্যাশনাল ওপিনিয়ন টোটালি এগেনস্ট মিয়ানমার মিলিটারি জান্টা ছিল, ইভেন অং সান সু কি নোবেল প্রাইজকে বলছে নোবেল প্রাইজটা নিয়ে নেওয়া উচিত, তখন আমরা উই ডিড নট স্ট্রাইক উইথ দ্য আয়রন হট। আমরা তখন এটাকে রেফিউজি প্রবলেম কবে যাবে, কি করবে, বাইলেটারাল ডিসকাশন আরম্ভ করলাম মিয়ানমারের সঙ্গে। এটা মারাত্মক ডিপ্লোম্যাটিক ভুল ছিল। এখন আমাদের যদি চাই আমরা, তাহলে আমাদেরকে এটাকে খুব প্রোঅ্যাক্টিভ ডিপ্লোমেসি দিয়ে করতে হবে এটা। এবং ওই পলিটিক্যাল যে অ্যাসপেক্টটা আন্ডারলাইং দিস, এটা যেটা হচ্ছে যে ওদের যে রোহিঙ্গাদের সিটিজেনশিপ যে কেড়ে নেওয়া হয়েছে, যে কূটনীতিকভাবে এর সমাধান করতে হবে বলে আপনার পরামর্শ। জি, আমরা একটু আবার স্টুডিওতে ফিরতেছি। জনাব শাহাব ইনাম খান, একটু আপনার কাছে জানতে চাইছি যে এখন যেই সম্পর্কের একটি ইঙ্গিত পাওয়া গেল, এই জো বাইডেন হয়তো তিনি সরে যাচ্ছেন নভেম্বরে নতুন নির্বাচনের পর, নতুন সরকার আসবে এবং সেখানে তিনি প্রতিনিধিত্ব করছেনও না নির্বাচনে। এই এখন যে বার্তাটি পাওয়া গেল সেটি ভবিষ্যতেও কন্টিনিউ থাকবে বলে মনে করছেন কি? আমি তো মনে করি কন্টিনিউ থাকবে, কারণ অনেকে স্পেকুলেশন করেন যদি ডোনাল্ড ট্রাম্প আসে তাহলে কি সিগনিফিকেন্ট ভাবে কোনো পরিবর্তন আসবে কিনা। না, হয়তো প্রায়োগিক ক্ষেত্রে কম বেশি হতে পারে, প্রায়োরিটির ক্ষেত্রে কম বেশি হতে পারে, কিন্তু সেটাতে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান কমিটমেন্ট বাংলাদেশের সাথে, সেইটাতে সিগনিফিকেন্ট কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। আর কমলা হ্যারিস যদি আসেন তাহলে তো এটা কন্টিনিউ করবে যেভাবে আছে সেইভাবে, যদি না তার চেয়েও বেশি হয়। সুতরাং সেই জায়গাতে মার্কিন পররাষ্ট্র নীতিতে দুটো জিনিস কাজ করে। তার গ্র্যান্ড স্ট্র্যাটেজিতে যে কোনো দেশের যে প্রায়োরিটিটা তৈরি হয় সেটার সাথে তার সম্পর্কের কন্টিনিউটি থাকে। এখন আপনার ধরেন গ্র্যান্ড স্ট্র্যাটেজিতে ফোকাস আরেক জায়গায় হয়ে গেলে সমস্যা আরেক রকমের হলে পরে জিওপলিটিক্যাল জিও স্ট্র্যাটেজিক ইকুয়েশনগুলি পরিবর্তন হলে সেখানে একটু কম বেশি হয়। সুতরাং সেই দিক থেকে যে রিফর্ম ইনিশিয়েটিভসগুলি তৈরি হয়েছে বাংলাদেশে, সেইটাতে মার্কিন যুক্তরাষ্ট্রের যথেষ্ট নজর থাকবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমার মনে হয় একটু জেনে রাখা ভালো, সেটা হলো যে জো বাইডেনের সাথে সভার পরে কিংবা বাংলাদেশের সাথে যে সম্পর্কের মাত্রাগুলি আমরা এখন দেখতে পাচ্ছি, এটা নিশ্চিত যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এখন আর কোনো তৃতীয় রাষ্ট্রের চোখ দিয়ে দেখবে না। অতীতেও এই দেখাটা কমে গেছিল, এবং এই ক্ষেত্রে তো মোটামুটি বলাই যায় যে এই তৃতীয় রাষ্ট্রের আসলে খুব বেশি অস্তিত্ব থাকবে না। সুতরাং আমার মনে হয় না আমাদের আসলে এখন আর অত চিন্তা করা দরকার যে থার্ড পার্টি লবি এখানে কি করছে না করছে। আমার মনে হয় এই বার্তাটা, আমি অন্ততপক্ষে মনে করি যে মেইন বার্তা যেটা আমি ইউনাইটেড নেশনসের এই জেনারেল অ্যাসেম্বলির সাইডলাইন থেকে দেখলাম। জি, অর্থাৎ তৃতীয় দেশের দৃষ্টিতে নয়, সরাসরি সুসম্পর্ক বজায় থাকবে বলে মনে করছেন। আপনাদের দুজনকে ধন্যবাদ, এবং স্টুডিওর বাইরে ছিলেন আমাদের সাথে জনাব শাহ রাশেদ আহমেদ চৌধুরী, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আজকের 24 ঘন্টা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।